তোদের ফোন কই? মাহাদি বলল, আর বলো না ভাইয়া, বাজারে কিসের যেন দাঙ্গা লেগেছিল আজ, অনেকক্ষণ চলেছে। নাহুয়ান সাথে ছিল, নয়তো আগেই বাসায় চলে আসতাম। ওকে নিয়ে রিস্ক নেইনি, একটা সেফ জায়গায় ছিলাম, তাই আসতে দেরি হয়েছে। মারওয়ান ভ্রুকুঞ্চিত করে বলল, কিসের দাঙ্গা? সেটা তো জানি না, তবে অনেক মারপিট হয়েছে শুনেছি। যেহেতু ওখানে ছিলাম না তাই সঠিক জানা নেই, তবে কালকে বাজারে গেলে খবর পাওয়া যাবে। নাহন বাবার দিকে হাত বাড়িয়ে দিয়েছে। মারওয়ান ছেলেকে কোলে তুলে নিল। নাহন বাবার কোলে গিয়ে দুই চাচার দিকে হাত নাড়িয়ে বলল, টাটা। মাহাদি হেসে বলল, টাটা। আপনি বড্ড চালাক। এতক্ষণ কি ঠান্ডা ছিলেন, যেই বাবাকে দেখছেন অমনি চাচ্চুদের ভুলে গেলেন। বললি নাই। মাহফুজ ভাতিজাকে ঠেসে ধরে চুমু খেয়ে বলল। খুব ভালো বলেন ভাইয়া। মারওয়ান বলল, তোরা হাত মুখ ধুয়ে নে। খুব ভালো বলেন নাই। মারওয়ান ছেলেকে নিয়ে ঘরে প্রবেশ করতে করতে বলল, ওই, তুই আমাকে রেখে একা একা বাইরে চলে গেলি? নাহন বাবার দিকে নিষ্পাপ চাহনি দিয়ে বলল, বা ঘুমাচ্ছিল। যতই ঘুমে থাকি তুই আমায় ডাকবি না আন্ডার ছাও? নাহন ফিচফিচ করে হেসে ফেলল। নিশাত ছেলেকে দেখে কোলে নিয়ে আদর করতে লাগলো। নাহন মায়ের কোলে গিয়ে একদম মিশে রইল। নিশাত আদর করতে করতে বলল, আমার বাচ্চা, আব্বা এতক্ষণ কোথায় ছিলেন মাকে ছেড়ে? একটু বাইরে ছিলাম টাটুটাতে। তাই? হ্যাঁ। আর থাকবেন না কেমন? মায়ের মন পড়ে। মন পুলে। হ্যাঁ। মারওয়ান মা ছেলের ভালোবাসায় বাগড়া দিতে বলল, ওই জাম্বুরা, আমার কোলে আয়। না, মায়ের কোলে টাকি। আসবি না? নাহন মায়ের কোলে মুখ লুকিয়ে বলল। না না। মারওয়ান হতাশ হয়ে বলল, না আসলে কি আর করার, জায়গা। বলেই চলে গেল। নাহন বাবার কোনো সারা শব্দ না পেয়ে মুখ তুলে দেখলো বাবা নেই। নিশাতের দিকে ছল ছল চোখে তাকিয়ে বলল, বাবা চলে গেছে। নিশাত ফিক করে হেসে দিয়ে বলল, হ্যাঁ, আপনি তো গেলেন না, এখন চোখে পানি কেন? নাহন মন খারাপ করে বলল। বাবা পূজা। নিশাত ছেলের অভিমান দেখে হেসে উঠে ফুলো ফুলো গালে চুমু খেলো। এই বাপ বেটার কাহিনী তাকে অতিমাত্রায় আনন্দ দেয়। মাহাদি মাহফুজের নিকট সবচেয়ে বিরক্তিকর মানুষ হলো চেয়ারম্যান বাড়ির সদস্যরা। সকাল সকাল তাদের দুজনের মুডের 12টা বাজাতে ইহাব ভুইয়ার আগমন ঘটে গেছে। রাগে দুই ভাইয়ের রক্তের হিমোগ্লোবিন পর্যন্ত টকবক করে ফুটছে। তাদের বড় ভাই এখনও ঘুম না হলে এতক্ষণ যুদ্ধ একটা বেঁধে যেত, এতে কোনো সন্দেহ নেই। মাহাদি মাহফুজ খুব করে চাচ্ছে বড় ভাই উঠুক, আর উঠোনের মাঝখানে বাবার সাথে বসা হাস্যরত বেহায়া ইহাব ভুইয়ার চাপা চাপা নাড়িয়ে দিক। মাহফুজ মেজ ভাইকে গুঁতো দিয়ে বলল, মেজো ভাই, বড় ভাইকে হাইপ ছেড়ে ডাকবো নাকি? ইচ্ছে তো আমারও করছে, কিন্তু বাবা রেগে যাবেন। কেমন বেহায়ার বেহায়া, একবার ভাবো। এত সকালে আমাদের বাড়িতে এসেছে জামাই আদর খেতে। আমার বয়সে বড় না হলে আজকে দেখিয়ে দিতাম আমার কেরামতি। বলে মাহফুজ দাঁত খিটমিট করতে লাগলো। মাহাদি বলল, ঠান্ডা হও, ভাইয়ার ঘুমটা খালি ভাঙতে দে, তার কপালে আজকে এমনিতেও খারাপই আছে। তাদের কথা বলার মধ্যে মারওয়ান কলপাড়ের দিকে গেল ঘুম ঘুম চোখে। আশেপাশের কোথাও খেয়াল নেই আপাতত। উঠোনে বসা উভয় চক্ষু তার গমনের দিকে চাইল। একজনের চোখ হাস্যোজ্জ্বল, আরেকজনের চোখ রহস্যময়। মাহাদি মাহফুজ বড় ভাইয়ের পিছে পিছে যেতে নিলে বাবার দিকে তাকিয়ে আগের স্থানে দাঁড়িয়ে পড়ল। স্বল্প সময় পর মারওয়ান মুখ ধুয়ে উঠোনের দিকে অগ্রসর হলে উঠোনের মাঝখানে বসা একজনের দিকে তাকিয়ে তার চক্ষু বাঝের মতো হিংস্র হয়ে উঠল। ইহাব মারওয়ানের চোখের দিকে তাকিয়ে বিদ্রুপাত্মক হাসল। মারওয়ানের হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল। ইহাব উঠে এসে মারওয়ানের সামনে দাঁড়ালো। মুখোমুখি দুটি আগ্রাসী দৃষ্টি, যেন চোখে চোখে অনেক বছরের হিসেব চুকিয়ে নিচ্ছে দুজন। আচানক ইহাব মারওয়ানের দিকে হাত এগিয়ে দিয়ে বলল, কি অবস্থা শালা? মারওয়ান ইহাবের কলা ধরে বলল, মুখ সামলে, নয়তো মুখ ভেঙে হাতে ধরিয়ে দেবো স্টুপিড কোথাকার। শালা বলিস কাকে? মাহবুব আলম দ্রুত উঠে ছেলের হাত থেকে ইহাবের কলার ছাড়িয়ে নিলেন। বললেন, এটা কেমন বেয়াদবি আজাদ, আমাদের জামাই হয়। মারওয়ান ছাড়া মেরে বলল, এর মুখও যেন আমার আশেপাশে না দেখি। আপনার পেয়ারের জামাইকে কোলে তুলে নাচুন, তবুও আমার চোখের সামনে যেন একে না দেখি, ইডিয়েট। বলে প্রস্থান করলো। মাহাদি মাহফুজ মনে মনে ভীষণ খুশি। মাহবুব আলম ইহাবকে বললেন, কিছু মনে করো না বাবা, হুট করেই বোনের বিয়ে হওয়াতে মাথা গরম হয়ে আছে, তুমি বসো। ইহাব কুটিল হেসে বলল, জি বসবো, কিন্তু মানহা কোথায়?
কথাটা শুনে মাহাদি মাহফুজ উভয়ই মাহবুব আলমের দিকে চেয়ে মুখ ঘুরিয়ে চলে গেল। এখানে থাকলে যে কোনো মুহূর্তে মেজাজ হারিয়ে ফেলতে পারে। মেয়ে যেমন বিয়ে দিয়েছে, এখন নিজেই বলুক কোথায় তার মেয়ে। যত সব। মাহবুব আলম ইতস্তত করতে করতে বললেন, ওর ঘরেই আছে। ওর ঘরটা কোনটা? মাহবুব আলম জিজ্ঞেস করতে চেয়েছিলেন কি জন্য, কিন্তু মেয়ে জামাইকে এই প্রশ্নটা করা কত বড় মূর্খামি হবে সেটা জেনে আর করলেন না। শুধু বললেন, কিছু মনে করো না, উঠিয়ে না নেওয়া পর্যন্ত মালহার ঘরে যাওয়ার পারমিশন তোমাকে দিতে পারবো না। ইহাব হেসে দিয়ে বলল, সিরিয়াসলি আঙ্কেল, বই রুমে যেতে পারমিশন লাগবে? পারমিশন লাগবে না আমিও জানি, কিন্তু আমার মেয়েকে একেবারে তোমার হাতে তুলে না দেওয়া পর্যন্ত ওর ঘরে যাওয়ার পারমিশন তোমাকে দিতে পারছি না, দুঃখিত। আচ্ছা, সমস্যা নেই, উঠিয়ে কয়েকদিনের মধ্যেই নিয়ে যাব। তখন নিশ্চয় পারমিশন লাগবে না? মাহবুব আলম মাথা নাড়লেন, অর্থাৎ লাগবে না। ইহাব মাহবুব আলমের থেকে বিদায় নিয়ে চলে গেল। অনেকদিন পর গ্রামের বাজারে মারওয়ানের পা পড়ল, প্রায় 4 বছর পর। কত স্মৃতি জড়িয়ে আছে এই বাজারে, কত হাসি ঠাট্টা করত করিম চাচার চায়ের দোকানে, এখন সবই স্মৃতি। মারওয়ান ছেলেকে নিয়ে এসেছে। নাহর বাবার কোলে বসে আশপাশ দেখছে। পথিমধ্যে কর্ণকুহরে বিশ্রী একটা শব্দ বাড়ি খেলে চোখ তুলে চাইল সেদিকে। ইহাব ও তার দলবল হুন্ডা নিয়ে তার দিকে হেসে তাকিয়ে আছে। ইহাব আবারও ডাক দিল। হাই শালা। সাব্বির, পল্লব, আসিম, হাসান, মুহিব কোনো কথা না বলে মারওয়ানের দিকে তাকিয়ে আছে। মারওয়ান রক্তচক্ষু নিয়ে তাকিয়ে হেঁটে চলে যেতে লাগলো। ইহাব দ্রুত পথ আটকে বলল, উপস, সরি, আপনি তো শালা শুনতে পারেন না। ঠিক আছে শালা ব্রো, ডাকবো নে। চোখের সামনে থেকে সরবি নাকি ফুটবলের মতো কিক দিয়ে রাস্তায় শুইয়ে ফেলবো? এটা তো ঠিক না শালা ব্রো, আপনাকে সম্মান করছে আর আপনি তুই তো করে করছেন। মারওয়ান তার ছেলের হেসে বলল। যে যেমন ব্যবহার প্রাপ্য। ইহাব মারওয়ানের কোলে নাহনকে দেখে বলল, ব্রো, আপনি তো এগিয়ে গেলেন। শহরে গেলেন রিক্ত হস্তে, ফিরে আসলেন ভরপুর ইনপুট নিয়ে, সাথে আউটপুট ফ্রি। বাবা, আর আমরা এখনো বিয়ে শাদী করতে পারলাম না। যদিও বিয়ে হলো 2 দিন হয়, তবুও জীবন যুদ্ধে অনেক পিছিয়ে গেলাম শালা ব্রো। মারওয়ান হাত মুঠো করে ছেলেকে আগলে দাঁড়িয়ে আছে। এখানে থাকলে মারামারি হয়ে যাবে। নাহনকে নিয়ে পাশ কাটিয়ে চলে যেতে নিলে ইহাব তার দলবলের দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করলো। সবাই ইশারা বুঝে মারওয়ানের পথ আগলে দাঁড়ালো। সাব্বির বলল, এতদিন পর দোস্ত। মারওয়ান শক্ত কণ্ঠে বলল। পথ ছাড়, বিরক্ত করছিস কেন? পল্লব বলল, আমাদের সাথে তোর রুট আচরণের কারণ কি? যার সাথে তোদের জানে জিগারি সম্পর্ক, তার সাথে আমার জনমের শত্রুতা। তাই ওই কিটের আশেপাশের সব কিছুকে আমি ঘৃণা করি। বলেই মারওয়ান চলে যেতে নিলে একটা কথায় পা থেমে গেল। তোর সাথেও কিন্তু আমাদের জানে জিগারি সম্পর্ক মারওয়ান। মারওয়ান সামনে তাকিয়ে বলল, মিথ্যা কথা। তোদের সাথে আমার সম্পর্ক আরো 5 বছর আগেই শেষ হয়ে গেছে। আমার কোনো জানে জিগার ছিল না। ইহাব হাসতে হাসতে বলল। সেদিন এই শত্রুকে বাঁচিয়েছিলে কেন? মারওয়ান থমকে দাঁড়িয়ে বলল, কোন দিন? নাটক আমার সাথে করবি না মারওয়ান। তুই ছিল ওটা 100% শিওর। আমি তোকে আমি চিনতে ভুল করবো সেটা কোনোদিন পসিবল না। মারওয়ান ঘুরে তাকিয়ে হেসে বলল, কাকে না কাকে দেখে বলে আমি নাকি তাকে কবে বাঁচিয়েছি? হাস্যকর। তোকে বাঁচাবো আমি? উল্টো তোকে মেরে আসতাম। আমার তো খেয়ে দিয়ে কাজ নেই, তোর মতো বিষাক্ত কিটকে বাঁচাবো? ওসব স্বপ্নে দেখেই দিন পার কর, পূরণ হবে বলে মনে হয় না। তুই মরলেও আমার কিছু যায় আসে না, বাঁচলেও না। বলে জোর কদমে হেঁটে চলে গেল। ইহাব কিছু বলল না, বলতে পারলো না তার গলায় কিছু আটকে গেছে মনে হলো। বাবা মুখ লাল কিনো। কোথায় মুখ লাল? নাহন বাবার মুখে হাত বুলিয়ে বলল, কি তো? লাল না, এমনিতেই রোদে এমন হয়েছে। তুই কি খাবি বল? কিছু খাবো না। তাহলে বাসায় যাই চল। না, চকলেট খাবো। মারওয়ান চকলেট কিনে ছেলেকে দিল। ছেলেকে দিয়ে বাসায় যাওয়ার জন্য নাহন বলল, ইস করবো। ওরে জ্বালা, তোর হিসু আসার আর সময় পেল না, জাম্বুরার ছাও। নাহন ফেলফেল করে বাবার দিকে তাকিয়ে রইল। মারওয়ান ছেলেকে কোল থেকে নামিয়ে রাস্তার পাশে ঝোপঝাড়ে হিসু করাতে লাগলো। ঠিক তখনই তার মাথার উপর দিয়ে পরপর 2টি বুলেট গাছকে ছিদ্র করে দিল। মারওয়ান আতকে উঠে ছেলেকে কোলের মধ্যে ঢুকিয়ে প্রোটেক্ট করলো। নাহনের শিশু হয়ে গেলে তাকে বুকের মধ্যে চেপে ধরে দ্রুত মাথা নিচু করে স্থান ত্যাগ করতে লাগলো। খুব সাবধানে সে জনশূন্য রাস্তা পাড়ি দিল। নির্জন জায়গায় কে এই বুলেট 2টি ছুড়ল?
আজকে মানহাকে উঠিয়ে নেওয়া হবে, সম্পূর্ণ ঘরোয়া আয়োজন। মারণ থাকতে থাকতে রিসেপশন করতে চান চেয়ারম্যান বাড়ির সদস্যরা। মারণ গতকালও এ নিয়ে রাগারাগি করেছে, এখনই বোনকে উঠিয়ে দিতে রাজি নয় সে। কিন্তু ইমতিয়াজ ভূঁইয়া তার পুত্রবধূকে নিয়ে যেতে বদ্ধপরিকর। এ নিয়ে ইহাব ও মারওয়ানের মধ্যে তুমুল কথা কাটাকাটি হয়েছে। মারওয়ান বলেছে, আমার বোনকে কিছুতেই তোর কাছে পাঠাবো না। তোর নজর আমার বোনের উপর পড়লো কবে? তোর মতো বেয়াদব লাফাঙ্গা জোচ্চোরের হাতে আমি মানহাকে দিব? না মানে না। আপনি দেয়া না দেয়ার কে শালা ব্রো? নিজে তো 4 বছর ধরে দিব্যি বউর সাথে সংসার করছেন, সাথে আনটা ফ্রি। আমার বুঝি বউ বাচ্চার প্রয়োজন নেই? মারওয়ান রাগে প্রত্যুত্তর করতে পারেনি। কত বড় নির্লজ্জ হলে আবার বলে, আমার বুঝি বউ বাচ্চার প্রয়োজন নেই? মানহাকে ইহাবের হাতে তুলে না দিলে সে আইনের আশ্রয় নিতে বাধ্য হবে বলে হুমকি পর্যন্ত দিয়েছে। মারওয়ান তবুও বোনকে দিতে নারাজ। পরবর্তীতে ইমতিয়াজ ভূঁইয়ার একঘেয়েমি আচরণে মাহবুব আলম কন্যা সম্প্রদানের সম্মতি জানিয়েছেন। তাই আজকে চেয়ারম্যান বাড়ির কয়েকজন সদস্যের আনাগোনা মারওয়ানদের বাড়িতে। মারওয়ান সকাল থেকে নিজের দরজায় খিল দিয়েছে, আজকে সারাদিন না বেরোনোর পণ করেছে। এসব দেখে মানহা বাবাকে বলেছে, বড় ভাইয়ার অমতে আমি কিছুতেই ভুইয়া বাড়ি যাব না বাবা, আমাকে জোর করবে না বলে দিলাম, ওদের ফিরে যেতে বলো। মাহবুব আলম দুই ভাই বোনের জেদের কাছে অসহায় বোধ করলেন। মানহা আজকে বাবার কথা শুনতে নারাজ। আজকে সে এক পাও নড়বে না। যখন ভূঁইয়া বাড়ির লোকজন জানতে পারলো মেয়ে শ্বশুর বাড়ি যাবে না বড় ভাইয়ের অমতে, ঠিক তখনই ইহাব রেগে মেগে মারওয়ানের দরজা বাড়ি দিতে লাগলো। নিশাদেদের এরকম যুদ্ধে খেই হারিয়ে ফেলেছে। বাড়িতে এত বড় অনুষ্ঠান, অথচ লোকটা তাকে নিয়ে ঘর বন্দী হয়েছে। সে ছেলেকে কোলে নিয়ে বসে আছে আর তিনি নিশ্চিন্তে নাক ডেকে ঘুমোচ্ছেন। এতবার দরজায় বাড়ি পড়ায় মারওয়ানের ঘুম ভেঙে গেল। সে বিরক্তিতে মুখ কুঁচকে নিল, মেজাজ অত্যাধিক খারাপ করে ফোঁস করে উঠল, জোরে বলল, কে রে? ইহাব কোনো কথা না বলেই দরজা অবিরাম পিটিয়ে যাচ্ছে। নিশাত উঠে দরজা খুলতে চাইলে মারওয়ান নিশাতকে দরজা খুলতে মানা করলো। তারপর সিগারেট ধরিয়ে আয়েশ করে টান দিল একটা। নিজেই উঠে হামি দিয়ে চোখ কষলে দরজা খুলল। ইহাব মারওয়ানকে টেনে বের করলো। মারওয়ান ছেদ করে বলল, থাপড়ে তোর 30টা দাঁত ফেলে দিব। ইহাব ভ্রু নাচিয়ে বলল, 30টা কেন? দাঁত তো 32টা। মারওয়ান নিজের হাত ছাড়িয়ে সিগারেটের ধোঁয়া উড়িয়ে শুধালো, সামনের দুটো ফেলবো না দয়া করে, যেন ভিক্ষা করে খেতে পারিস। ও দুটো দিয়ে সার্কাস দেখাবি গ্রামের মানুষদের। এতে তোর আয়ের উৎসও হবে, আর দাঁত নেই দেখে আফসোসও হবে না। বলে আবার হামি দিল। আরো ঘুমানো যেত, কিন্তু সামনে দাঁড়ানো অকেজো মালটার জন্য ঘুমানো হলো না। মাহাদি মাহফুজ বড় ভাইয়ের কথা শুনে ফিক করে হেসে দিয়েছে। ইহাব রেগে বলে, তোর বোনকে বল আমার সাথে যেতে। না, ওর আজকে কিন্তু সেদিনের মতো খালি হাতে যাব না, হ্যাঁ কিঞ্চিও নড়বো না। তোর বোন তেরামি করে না গেলে ওর ঘরেই কিন্তু থাকবো, তখন ব্যাপারটা ভালো হবে না? মারুন ঘাড় বাঁকিয়ে বলল, তো বড় কলিজা তোর, আমার সামনে দাঁড়িয়ে মানাহাকে নিয়ে বাজে কথা বলছিস? বাজে কথা কোনটা? এক ঘরে থাকবো সেটা? তাহলে শোন, আমি ওর স্বামী, এখন আমার কথাই সব। ওর উপর তোদের থেকে আমার অধিকার বেশি। হ্যাঁ, তো নিয়ে যা, দেখি তোর কত বড় বুকের পাটা। ইহাব ঘাড় মেসেজ করতে করতে বলল। ছেড়ে দিলে নাকি? মারুন মুখের ধোয়া ইহাবের দিকে ছেড়ে বলল, তো কি চুমু দিলাম? আচ্ছা, ওসব তোর বউ বাচ্চাকে দিস, আমাকে দেওয়ার জন্য তোর বোন আছে। বলে ইহাব মারওয়ানের হাত থেকে তার আধখাও সিগারেটটা আচমকা নিয়ে একটান দিয়ে ধোয়া আকাশের দিকে ছড়িয়ে বলল, কতদিন সিগারেট ভাগাভাগি হয় না। মারওয়ান লাল চোখে চেয়েছিল। কথাটা শুনে চোখে লালিমা ভাব কিছুটা কমে এলো। পরক্ষণে আবার রক্তিম বর্ণ ধারণ করলো। ইহাব আকাশ থেকে চোখ সরিয়ে মারওয়ানের দিকে সিগারেট বাড়িয়ে দিল। মারওয়ান সিগারেট নিয়ে নিচে ফেলে পা দিয়ে পিষে ফেললো, তারপর হেসে বলল, সরি টু সে, আমি কুকুরে উচ্ছিষ্ট খাই না। ইহাবের বুকে ধাক্কা লাগলো। মারওয়ানের দিকে চেয়ে মলিন হাসলো, তারপর নিজের আগের রূপে ফিরে গিয়ে বলল, বাদ দে, আসল কথা আসে। তোর বোনকে ভালোই ভালোই দিবি কিনা বল শালা। তোরে আমার দিব নিবি? ইহাব যেন মজা পেল কথাটাই বলল। দে। মারওয়ান রেগে ফায়ার হয়ে যাচ্ছে। এত পরিমাণে বেহায়া জিন্দেগিতে দেখেনি সে। মুখ থেকে আরো গালি উৎক্রিয়ে বেরিয়ে আসতে যাচ্ছে। গালিগুলো কণ্ঠনালীতে টোকা দিয়ে যেন বলছে, এক্সকিউজ মি, মে আই কামিং? মাহাদি মাহফুজ বড় ভাইয়ের মুখে গালি শুনে চারপাশে তাকালো। দেখলো দূরে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে দেখছে। মাহাদি গলা খাকারি দিয়ে বলল, ভাইয়া মুখ খারাপ করো না, আশেপাশে মানুষ আছে, আব্বা শুনলে রাগ করবেন।
মারওয়ান বহু কষ্টে নিজেকে কন্ট্রোল করলো, তারপর ওখান থেকে সরে মানহার ঘরের দিকে হাঁটা দিল। পিছে পিছে ইহাবও যেতে লাগলো। মাহাদি মাহফুজ তার পথ আটকে বলল, ভাই বোনের আলাপ আলোচনায় আপনি অ্যালাউ না। ইহাব কপালে ভাঁজ ফেলে বলল, আমার বউয়ের কাছে আমার বিরুদ্ধে চক্রান্ত করবে আর আমি যাবো না? সামনে থেকে সরে দাঁড়ো শালারা, অহয়তো আমার সাথে লাগতে চাও না। তোমাদের বড় ভাইয়ের বাড়াবাড়ি বেয়াদবি ক্ষমা করলেও তোমাদেরটা করবো না, ডিরেক্ট অ্যাকশনে চলে যাব। হাঁটো। মাহাদি মাহফুজের মুখে থমথম হয়ে গেল। উঠোনে ভরা মানুষের সামনে এত বড় অপমান গায়ে আগুন ধরিয়ে দিল যেন। কোনো কথা না বাড়িয়ে আস্তে করে সরে দাঁড়ালো। ইহাব হেঁটে মানহার ঘরের দরজার সামনে দাঁড়াতেই শুনল, আমি লোকটাকে পছন্দ করি না ভাইয়া, কেমন যেন নজর, আমার ভালো লাগে না। মারওয়ান মানহার মাথায় ঠোসা মেরে বলল, বিয়ে করার সময় মনে ছিল না তা? ঢ্যাং ঢ্যাং করে কবুল বলে দিয়েছিলি কেন? মানহা মন খারাপ করে বলল, আমি কি ইচ্ছে করে বলেছি? বাবাই তো বলল। মারওয়ান কপাল কুঁচকে বলল, বাবাই বললো মানে? তোর বিয়েতে সম্মতি ছিল না? সম্মতি না থাকলে এই বিয়েটা তো হয়নি। মানহা মুখ নামিয়ে বলল, ছিল সম্মতি, কিন্তু লোকটাকে কেন যেন দেখলেই শরীর চলে। তোর কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না। একবার বলিস বাবার জন্য, আবার বলিস সম্মতি ছিল। তো সম্মতি থাকলে যা শ্বশুর বাড়ি, তারা তো তোকে নিতেই এসেছে। ভাইয়া, ভাইয়া বলে লাভ নেই। বিয়ে যেহেতু হয়ে গেছে সেহেতু তোকে আটকে রাখার সাধ্য নেই। আর তোর শ্বশুর বাড়ির লোকদের সাথে তো ঝামেলাও করা যাবে না। সোজা জেলে ঢুকিয়ে দেবে, মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেবে, যেহেতু চেয়ারম্যান তারা। এত তাড়াতাড়ি শ্বশুর বাড়িতে যেতে চাই না ভাইয়া। তারা এমন করছে কেন? আব্বা তো বলেছিলেন আরও পরেই বাড়ি পাঠাবে, তাহলে এখন কেন তো তাড়াতাড়ি পাঠাতে চাইছে? বলেই ঝরঝর করে কেঁদে দিল মানহা। মারওয়ান কিছুই বলল না। ঠিক সেই মুহূর্তে ইহাব ঘরে ঢুকলো। ঢুকেই বলল, আমার বউকে কাঁদাচ্ছিস কেন? ইহাবকে দেখে মানহা ঘোমটা বড় করে দিল। ওই লোককে তার মুখ দেখাতে দিতে আপাতত ইচ্ছুক না সে। মারওয়ান আবারও রেগে গেল, বলল, ভাই বোনের আলাপে তোর কি কাজ? ম্যানার্স নেই কোনো? ইহাব কানের পিঠে চুলকে বলল, না, নেই। এখন দ্রুত আমার পত্নীকে আমার হাতে তুলে দে। আমি ভালোই ভালো বউ নিয়ে বিদায় হই, আর আমার পত্নীর সাথে একটু কথা বলতে চাই। অনুগ্রহ করে আপনি কি একটু বাইরে যাবেন শালাপ্রো? স্বামী স্ত্রী ব্যক্তিগত আলাপ আলোচনায় অন্য মানুষ থাকাটা শোভনীয় নয়। মারওয়ান ফোঁসফোঁস করতে লাগলো। উঠে চলে যেতে চাইলে মানহা ভাইয়ের গেঞ্জির কোনা এক আঙুলে টেনে ধরল। মারওয়ান তাকালে অত বড় ইশারায় মাথা নেড়ে তাকে একা রেখে যেতে নিষেধ করলো। ইহাব তা দেখে বলল, ওরে নাটক, একটু পর তো ঠিকই আমার সাথে থাকবে। এখন এমন ঢং করছো কেন? তোমাকে খেয়ে ফেলবো নাকি? মানহা লোকটার কথায় পাত্তা না দিয়ে ভাইয়ের দিকে ছলছল নয়নে চাইল। মারওয়ান বোনের মাথায় ভরসার হাত রাখলো, বলল, যাচ্ছি না, কাঁদিস না। কথাটুকু বলে ইহাবের দিকে তাকিয়ে বলল, এখনো তোর সাথে কথা বলতে ইচ্ছুক নই, সুতরাং আউট। ইহাব মুখ লাল করে বের হয়ে গেল। এত বড় অপমান! সেও এর প্রতিশোধ নেবে। রাত ৮টা। অনেক চড়াই উতরাই পেরিয়ে মানহা শ্বশুর বাড়ি যাচ্ছে। আজকে সারাদিন মারওয়ানের সাথে তর্ক করতে করতেই চেয়ারম্যান বাড়ির লোকেরা কাহিল হয়ে গেছে। অবশেষে মাহবুব আলমের সাথে মারওয়ানের গোপন বৈঠকে সমস্যার সমাধান হলো। মারওয়ান যদিও নারাজ, তবে বোনকে আর আটকায়নি। মানহা বড় ভাই রাজি হয়েছে শুনে নামাজে বিছানায় অনেকক্ষণ কেঁদেছে। নিজের বাবার বাড়ি ছেড়ে আজকে নাকি তাকে শ্বশুর বাড়ি চলে যেতে হবে। এত কষ্ট কেন? একটা মেয়ের জীবন এমন কেন? কেন তাকে বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যেতে হয়? এত এত মায়ের বাঁধন ছেড়ে কিভাবে মেয়েরা পরের বাড়ি যায়? মেয়ে বলেই বোধহয় পারে। নিশাত মানহাকে বুকে জড়িয়ে সান্ত্বনা দিচ্ছে। নাহওয়ান ফুপির কোলে বসে আছে, চোখ ঘুরিয়ে ঘুরিয়ে ফুপি আর মাকে দেখছে। ফুপিকে কাঁদতে দেখে বাচ্চাটা ভয়ে মায়ের কোলে চলে গেল। মাইমুনা বেগম আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে মেয়ের ঘরে এলেন। মেয়েকে নিশাতের বুকের উপর পড়ে থাকতে দেখে বুকটা তার কামড় দিয়ে উঠল। এই তো তার নারী ছেঁড়া ধন, সেদিন না জন্মালো, এত বড় হয়ে গেল কবে? মেয়েরা বুঝি এত তাড়াতাড়ি বড় হয়ে যায়? সারা বাড়ি মাতিয়ে রাখা মেয়েটা নাকি আজকে শ্বশুর বাড়ি যাবে? তার বুক কি যেন পাথর উঠিয়ে দিয়েছে। মানহা মাকে দেখে আবারও কেঁদে উঠল। মাইমুনা বেগম দ্রুত মেয়েকে জড়িয়ে ধরলেন, নিজেও কাঁদলেন। নিশাতের হঠাৎ চোখ ছলছল করে উঠল। একদিন সেও তো এভাবে মায়ের বুকে পড়ে কেঁদেছে। সবাইকে ছেড়ে সেও শ্বশুর বাড়ি এসেছে। আজ কয়েকটা বছর বাবা মাকে সরাসরি দেখে না। সংসারের এত এত চিন্তা, প্রেশারে ঠিকমতো পরিবারের কথা মনেও করতে পারে না। কিন্তু দিন শেষে মা বাবা, পরিবার পরিজনের কথা মনে করে কত বালিশ ভিজিয়েছে তা একমাত্র সে আর তার রব্বে কারিম জানে।
মেয়েরা আসলেই ত্যাগী জাত। কখনো মেয়ে হয়ে ত্যাগ করে, কখনো স্ত্রী হয়ে, আবার কখনো মা হয়ে। মহান রব সেই জন্যই মায়ের জাতকে এত সম্মানিত করেছেন, আলহামদুলিল্লাহ। মারওয়ান ঘরে ঢুকে দেখলো মা বোন পাল্লা দিয়ে কাছে। অদূরে নিশাত আর তার একমাত্র ছাউ অসহায় হয়ে সেদিকে তাকিয়ে আছে। মারওয়ান তা দেখে বলল, কান্নাকাটি থামান তো আম্মা। আপনি এভাবে কাঁদলে মানহা আরো বেশি কাঁদবে। ওর সামনে এভাবে কাঁদবেন না, এতে ওর কষ্ট বাড়বে। মাইমুনা বেগম ছেলের দিকে তাকিয়ে চোখের জল ফেলতে ফেলতে বললেন, মায়ের মন বুঝবি না তোরা, সন্তানের জন্য প্রতি সেকেন্ডে মায়ের মন পড়ে। মারওয়ান কিছু বলল না। সে নিশাতের থেকে